ওটা অফ করা আছে ভাই দিতে এর মধ্যে তো দিতে ঠিক আছে না ঠিক আছে এখানে দাঁড়া আসসালামু আলাইকুম সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কয়েকজন দুই একজন একটু কমেন্ট করে জানান ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েছেন রাকিব আল হাসান ইকবাল হাসান বলেছেন জি ভাইয়া শুনতে পাচ্ছি এমডি আশিক শোনা যায় ধন্যবাদ ভাইয়া নুরুজ্জামান হোসেন নূর ভাইয়া শোনা যাচ্ছে ধন্যবাদ আচ্ছা আমরা আর 1-2 মিনিট দেখবো হ্যাঁ 2 মিনিট দেখি 58 বাজে 9টা থেকে যেহেতু শুরু আর 2 মিনিট একটু ওয়েট করেন ঠিক আছে এমডি সাজ্জাদ হোসেন কমেন্ট করেছেন ভাই আজকে অনেক শেখাবেন আশা করি হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক শেখাবো আচ্ছা প্রথম দিয়ে একটা ক্লাস অবশ্যই হচ্ছে শেখানো থেকে আমরা ক্লাসগুলো ধরতে পারতেছেন কি না এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট আর হচ্ছে বেসিক লেভেলের প্রথম দিকে ক্লাস তো একটুখানি ধীরে ধীরে যাবো আর কি তবে অনেক কিছু শেখাবো আজকে প্রিপারেশন নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এখন দেখি কি হয় আর কি আর 1 মিনিট হ্যাঁ সবাই একটু ওয়েট করেন আর 1 মিনিট আমরা ক্লাসে সরে যাবো সরাসরি জি তো 9টা বেজে গেছে ক্লাস শুরু করে দিচ্ছি প্রথমত বলে রাখি যদি আমার কোনোভাবে কথা শুনতে পাওয়া না যায় কিংবা ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিলেই হবে আর মাঝে মাঝে আমি জিজ্ঞেস করবো আসলে তোমরা বুঝতেছো কি না যদি বুঝে থাকো তাহলে তখন রিপ্লাই দিলেই হবে আর মোটামুটি হচ্ছে গত ক্লাসে কি পড়িয়েছিলাম এটার একটা সামারি 2-3 মিনিটের মধ্যে করে দিচ্ছি আচ্ছা আজকে সেকেন্ড ক্লাস তাই না তোমাদের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস অনেকেই আজকে বলেছো যে আজকে অনেক পড়াতে হবে ক্লাস স্টার্ট করার কথা বলেছেন হ্যাঁ এখনই শুরু করে দিচ্ছি ক্লাস প্রথমত হচ্ছে বিগত লেকচার সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি আমরা বিগত লেকচার আলোচনা করেছিলাম যে পদার্থ আসলে কি
কত ধরনের পদার্থ হতে পারে, কোন পদার্থ হওয়ার শর্ত কী, আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। একেবারে বেসিক কথাবার্তা ছিল এই আলোচনাটার ভিতরে। এর পরবর্তীতে আমরা আলোচনা করেছিলাম যে আসলে কোনো পদার্থ কখন ভারী হয়, তারপরে কখন হালকা এবং বেশি হালকা কখন হবে। তারপরে আমরা আলোচনা করেছিলাম আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক স্থান। এরপর আমরা জেনেছিলাম হচ্ছে আমাদের যে মৌলগুলো আছে এই মৌলগুলো কি করে মনে রাখা যায় 1 থেকে 36 পর্যন্ত, এটার একটা কৌশল তোমাদেরকে দিয়েছিলাম, যার মাধ্যমে তোমরা 1 থেকে 36 পর্যন্ত ওই নামগুলো মনে রাখতে পেরেছো সম্ভবত। আর ওই সিকোয়েন্সটা এক কথা যেটা পারমাণবিক সংখ্যা আমরা বলি, যেমন 1 নম্বরে হাইড্রোজেন, 2 নম্বরে হিলিয়াম, এরকম আর কি। তো এই সিকোয়েন্সটা তোমাদের অলরেডি শেখানো হয়ে গেছে। এখন এইটা হচ্ছে তোমাদের গত ক্লাসের সামারি। আজকে শুরু করবো থেকে, আজকে তারপর থেকে শুরু করব। তো কেমিস্ট্রি ক্লাসের প্রথম দিকের কিছু কথাবার্তা এরকম যে ক্লাসগুলো কেমন হবে, ধরো তোমাকে এখান থেকে আলোচনা করা শুরু হচ্ছে, একটু অন্যদিকে যাব, আবার এখানে ফেরত আসবো, আর একটু অন্যদিকে যেতে হবে, আবার ফেরত আসতে হবে। এটাই কারণে করা হবে তোমাকে ভালো মতো বোঝানোর জন্য আর কি, আর বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য। তো তোমরা মোটামুটি মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো, তাহলেই হয়ে যাবে। আর প্রথম 1-2টা ক্লাস হয়তো একটু ধীরে ধীরে যাব, আর ইনশাল্লাহ একটা সময় এসে অনেক স্পিডে চলে যাবো কিন্তু। তো তোমরা প্রিপেয়ার থাকো। আচ্ছা, এখন আজকে সবার আগে আমরা জানবো আসলে পরমাণু নিয়ে আমরা যে কথা বলেছিলাম গতদিন, এই পরমাণু কি, পরমাণু জিনিসটা কি। আমরা গত লেকচার থেকে কিন্তু পরমাণু সম্পর্কে শুধু এইটুকুন শিখছিলাম, তোমাদের মনে থাকার কথা। অণু আর পরমাণুকে আলাদা করেছিলাম এই দুইটা সংজ্ঞা দিয়ে। একটা হচ্ছে অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা, আর পরমাণুও কিন্তু পদার্থের ক্ষুদ্রতম কণিকা। সংজ্ঞা দুইটা কিন্তু এইটুকুন জায়গা একই, বা এইটুকুন কথা কিন্তু একই, যে একটা পদার্থের ক্ষুদ্রতম কণিকা, পরমাণু হচ্ছে একটা পদার্থের ক্ষুদ্রতম কণিকা। তবে অণুর ক্ষেত্রে শর্ত হচ্ছে যতটুকুন ক্ষুদ্র হইলে তার স্বাধীন অস্তিত্ব ঠিকঠাক থাকবে তখন পর্যন্ত সে অণু, আর যদি স্বাধীন অস্তিত্ব ঠিকঠাক না থাকে তাহলে হয়ে যাবে সেটা পরমাণু। কীরকম একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো, ধরো এটা লবণের দানা বা চিনির দানা। আমি গতদিন এক্সাম্পলটা দিয়েছিলাম। আমার মনে প্রশ্ন হতে পারে বা তোমারও মনে প্রশ্ন হতে পারে যে ভাই আমরা যে লবণের দানাগুলো কিনে খাই, কিংবা এই যে চিনির দানাগুলো যেগুলো দেখতে পাই আর কি, এগুলো কি অণু? এগুলো কিন্তু অণু না। তাহলে এগুলো যদি আমরা ক্ষুদ্র করি, ধরো একটা হাতুড়ি দিয়ে কিছুক্ষণ পিটাইলাম, পিটাই একেবারে আটা করে ফেললাম, মনে করে একেবারে ক্ষুদ্র করে ফেললাম। এরপর একটা মনে করো তুমি হাতে নিয়ে দেখতেছো যে ভাইয়া দেখেন তো এটা অণু কিনা। না, এর থেকে আরও ক্ষুদ্র হবে অণু। তাহলে অণু কতক্ষণ পর্যন্ত হবে? যখন পর্যন্ত তুমি চিনির একটা দানা বা চিনির ওই ক্ষুদ্রতম কণিকা মুখে দেওয়ার পর দেখবা চিনির দানাটা করতেছে মিষ্টি, আর লবণের দানাটাকে যদি অণু করার পর তুমি যদি মুখে দাও, তাহলে যদি বুঝতে পারো যে এটা হচ্ছে লবণাক্ত স্বাদ আছে, তার মানে ওই বৈশিষ্ট্যটা ঠিক আছে, কিন্তু সেটা লবণাক্ত, আর চিনির দানাটা যে মিষ্টি এইটুকুন বৈশিষ্ট্য ঠিক আছে, তার মানে তাকে বলা হচ্ছে তখনও অণু। সে কিন্তু এখনও পরমাণু হয় নাই। আর যদি পরমাণু হয়ে যায়, মনে করো এটা অণু ছিল, তখন এটা ভেঙে আরও পরমাণু হয়ে গেল, আরও ক্ষুদ্র হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার লবণের দানা মুখে দেওয়ার পরও তুমি বুঝতে পারবা না যে আসলে এটা লবণাক্ত, আর চিনির দানা মুখে দেওয়ার পরও বুঝতে পারবা না যে আসলে এটা যে চিনির মিষ্টান্ন আর কি, বা মিষ্টি, কোনোটাই করবে না। তার মানে কি হলো, অণু পরমাণু হয়ে যাওয়ার পরে লবণের পরমাণু আর চিনির পরমাণু দুইটা তুমি মুখে দেওয়ার পর ওদের স্বাধীন কোনো বৈশিষ্ট্য নাই। স্বাধীন বৈশিষ্ট্য মূলত 3টা জিনিসের উপর নির্ভর করে, একটা তার ধর্ম, একটা তার হচ্ছে স্বাদ, একটা গন্ধ, এরকম আর কি। তার মানে চিনির তো আর লবণের দানার মধ্যে তো গন্ধ খুঁজে পাবো না, পাবো শুধু স্বাদ খুঁজে। তার মানে চিনির দানা আর লবণের দানা যখন আমাদের এমন ক্ষুদ্র হয়ে যাবে যে আমরা কোনো স্বাদ পাচ্ছি না, কোনটা মিষ্টি কোনটা লবণাক্ত এটা বোঝাই যাচ্ছে না, তখন সেই পরিমাণ ক্ষুদ্র হয়ে গেলে এটার নাম দিব আমরা পরমাণু। তো আপাতত আমরা এইটুকুনি শিখবো। পরমাণু সম্পর্কে আরও ব্রিফিং আছে, এটা আমরা পরবর্তীতে দেখবো আর কি। তো আপাতত আমরা পরমাণু কিন্তু শিখলাম যে হচ্ছে অণুর থেকে, তার মানে একটা জিনিস বোঝা গেল আর কি, যে আসলে অণুর থেকেও মনে হয় আরও ক্ষুদ্র পরমাণু, তাই না? তোমরা এটুকুন বুঝলাম তো, তাই না? আমরা চেষ্টা করবো এভাবে বোঝার আর কি, যেটা আমরা বুঝতেছি ওইটা মাথার মধ্যে নিব। পরবর্তীতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা পরবর্তীতে আবার ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো চেষ্টা করো এভাবে বোঝার ধীরে ধীরে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে পরমাণু আমরা বুঝলাম যে হচ্ছে পদার্থের ওই ক্ষুদ্রতম কণিকা, যতটুকুন ক্ষুদ্র হইলে তার মধ্যে স্বাধীন অস্তিত্ব থাকে না, গেল। এবার এই পরমাণু আবার 3 ধরনের কণিকা দ্বারা গঠিত। চিন্তা করা যায় বলো তো, এত ক্ষুদ্র একটা মানে কণা হয়ে গেল, এইটার নাকি আবার 3টা পার্ট আছে। একটা হচ্ছে স্থায়ী কণিকা, এটা হচ্ছে স্থায়ী কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। এই 3 ধরনের কণিকা হয়। তার মধ্যে স্থায়ী কণিকা হয় আবার 3 ধরনের। 3টা কণিকা হচ্ছে স্থায়ী কণিকাতে। একটা হচ্ছে প্রোটন, এই প্রোটনকে আমরা চিহ্নিত করব পি দিয়ে। পি লিখলে এখন থেকে বুঝবা সেটা প্রোটন। এরপরে হচ্ছে ইলেকট্রন,
এরপর হচ্ছে নিউট্রন। এই ইলেকট্রনটাকে আমরা বলবো ই, আর নিউট্রনটাকে বলবো এন। যদি আমরা চার্জ সহ দেখাই কখনো, তাহলে এই প্রোটনটাকে বলা যেতে পারে পি প্লাস, ইলেকট্রনটাকে বলতে পারবো ই মাইনাস, আর নিউট্রনে কোনো চার্জ নেই। এই তিনটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। আর অস্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা, এগুলো হচ্ছে যেমন অস্থায়ী কণিকার মধ্যে আছে মোসন, তারপরে পজিট্রন, অ্যান্টি নিউট্রন, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। কম্পোজিট কণিকা নিয়ে আমাদের আলোচনা হবে পরে। আগে আমাদেরকে শুধু পরমাণুর স্থায়ী কণিকা সম্পর্কে, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন সম্পর্কে জেনে নিতে হবে। আচ্ছা, এবার দেখো প্রোটন আসলে কি জিনিস, এটা নিয়ে আলাদা করে জানবো, ইলেকট্রন আলাদা করে জানবো, নিউট্রন আলাদা করে জানবো। তো আগে প্রোটন দিয়ে শুরু করি। মাত্রই তোমাদেরকে বললাম যে প্রোটন হচ্ছে পরমাণুকে যদি আবার ভেঙে ফেলি তাহলে স্থায়ী কণিকা যেটা পাবো তার মধ্যে একটা হচ্ছে প্রোটন। এখন প্রোটনের ভর জানতে হবে তোমাদের। প্রোটনের ভর হচ্ছে 1.672 ইন্টু 10⁻24 গ্রাম। এটা হচ্ছে প্রোটনের ভর। আর প্রোটনের চার্জ হচ্ছে, আচ্ছা চার্জটা পরে লিখি। এবার আমরা যদি ইলেকট্রনের কথা চিন্তা করি, ইলেকট্রন আর নিউট্রন, এই তিনটা জিনিস একসাথে আলোচনা করি। দেখো নিউট্রনের ভর হচ্ছে 1.675, 10 ইনভার্স হবে 24 এত গ্রাম। এটা হচ্ছে নিউট্রনের ভর। আচ্ছা, ইলেকট্রনের ভরটা আমি দিচ্ছি, (9.1085, 10 ইনভার্স 28 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? প্রোটন হচ্ছে এটার ভর, এটা ইলেকট্রনের ভর, এটা নিউট্রনের ভর। এটা আমরা যেটুকুন শিখলাম এটুকুন একবার সামারি করি ভালো করে। দেখো পরমাণুটাকে আমরা ভেঙে তাহলে তিন ধরনের কণিকা পাচ্ছি। একটা পাচ্ছি স্থায়ী কণিকা, আর একটা অস্থায়ী কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। এখন এই তিনটা নামকরণ করার পিছনের কারণটা শোনো আগে। স্থায়ী কণিকা বলতে আমরা বুঝবো যে প্রত্যেকটা পরমাণুতে অবশ্যই ওই তিনটা কণিকা থাকতে হবে। তার মানে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন অবশ্যই যতগুলা আমরা মৌল দেখেছি, যেমন 118টা মৌল পাবো, এর মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন ব্যতিক্রম। এক নম্বর যে মৌলটা আছে তোমরা অলরেডি দেখেছো আর কি, এক নম্বর মৌলটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে শুধু নিউট্রন নাই। তাছাড়া বাকি সকল মৌল, 117টা মৌলের মধ্যে অবশ্যই তিনটা কণিকা থাকতে হবে। এবার অস্থায়ী কণিকাতে আসো। অস্থায়ী কণিকা কাদের মধ্যে থাকবে? অস্থায়ী কণিকা হচ্ছে থাকবে, তবে এরা স্থায়ী না, অস্থায়ী। আর কম্পোজিট কণিকা বলতে কি হবে? এটা আরেকটু আপডেট লেভেলের আর কি। এখন মনে করো তোমাদেরকে আমি যদি বলি, একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকাটা মনে রাখবো কী করে বা পরবর্তীতে বুঝবো কী করে? ধরো তুমি মনে করো এখন প্রতি মাসে বেতন পাও 30,000 টাকা করে বা 25,000 টাকা। এখন তোমার কতদিন চালাতে পারো তুমি? ধরো তুমি কিছুদিন পর তুমি বিয়ে করবা, তোমার ওয়াইফ, তোমার বাবা, তোমার মা, এই চারজন বা এই 4-5 জন মিলে তুমি তোমার পরিবার চালাও আর কি। তো এখন কি হলো, কিছুদিন পরে মনে করো তোমার বেতন হয়ে গেলো 50,000 টাকা। 50,000 টাকা হয়ে গেলে কী করবা তুমি? এখন তুমি এখন একটা কাজের লোক রেখে দিবা, যেহেতু তোমার এখন অনেক টাকা হয়ে গেছে বা 60,000 টাকা বেতন পাচ্ছ, তুমি এখন কাজের লোক রেখে দিবা। তো কাজের লোক রেখে দিলে কাজের লোকটা তো সারাদিন থাকবে না। তার মানে এর আগের ঘটনাটা যেটা ছিল, যখন তোমার বেতন ছিল 25,000 টাকা, তখন তোমার যে লোকগুলো ছিল তারা ছিল স্থায়ী কণিকার মতো, তারা কখনো বাড়ি থেকে বের হচ্ছিল না। যখন তোমার টাকা বেড়ে গেল তখন তুমি কিছু অস্থায়ী লোক রাখলা, যারা হচ্ছে কিছুক্ষণ ধরে কাজ করবে, এরপর চলে যাবে। এরপর মনে করো তোমার প্রতি মাসের ইনকাম হলো 4 থেকে 5 লাখ টাকা বা তারও বেশি, 10 লাখ টাকার উপরে তোমার ইনকাম। এখন কী হবে বলো? কিছুদিন পরে তুমি কোটিপতি হয়ে যাবা। তার মানে তোমার কাছে অনেক টাকা পয়সা থাকবে, তখন তো তোমার টাকা পয়সা চুরি হতে পারে, তুমি হচ্ছে সন্ত্রাসীর আক্রমণ হতে পারে। তো সেজন্য কী করবা বলো? এখন হচ্ছে কিছু সারাউন্ডিংস রেখে দিবা, মনে করো যে ধরো রিভলভার সহ মনে করো যে হচ্ছে সিকিউরিটি গার্ড রেখে দিবা। তাহলে ব্যাপারটা এরকম বোঝা যাচ্ছে যে যদি তোমার টাকার রেঞ্জ বাড়ে, তার মানে তোমার কণিকাগুলো বাড়বে। তুমি ধরো যখন কম টাকা ছিল তখন স্থায়ী কণিকা সহ ছিল, টাকা বেড়ে গেছে, এবার কিছু কামলা টামলা রেখে দিয়ে মনে করো অস্থায়ী কণিকা সহ আছো। এবার টাকা যখন আরও বেড়ে গেছে, তারপর সিকিউরিটি গার্ডটার সহ আছো। এক্স্যাক্টলি ব্যাপারটা এরকম। আমরা যখন দেখবো অণু পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা যখন বাড়বে, মনে করো ধরো 1 থেকে 30 পর্যন্ত আছে জিঙ্ক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। ধরো 1 থেকে 30 পর্যন্ত আছে জিঙ্ক। এই জিঙ্ক পর্যন্ত কিংবা 1 থেকে 40-45 পর্যন্ত আমরা যখন যাব তখন দেখবা যে সিলভার পর্যন্ত আছে 47 পর্যন্ত। মনে করো এরা হচ্ছে শুধুমাত্র এদের মধ্যে অস্থায়ী কণিকাই আছে, এদের বাইরে অস্থায়ী কোনো কণিকা নাই, কারণ এরা ছোটো ছোটো মানে
মৌল আর কি, এরা গরিব, এজন্য হচ্ছে এদের অস্থায়ী কণিকা রাখার মতো কোনো সুযোগ নাই। এরপরে মৌল যারা হবে মনে করো ধরো 47-এর পরে 78 পর্যন্ত আর কি, এই মৌলগুলো মাঝের মৌলগুলো যারা আছে মোটামুটি বড় লোক আর কি, যে তুমি যখন টাকা বেশি পাচ্ছ এরা মোটামুটি বড় লোক, আকার হবে অনেক বড়। এই মৌলগুলোর ভিতরে হবে কি অস্থায়ী কণিকা থাকবে। এরপর যদি 78 পার হয়ে যায়, যেমন অনেক বড় বড় যেগুলো খুব পাওয়ারফুল মৌল আর কি, যেমন ইউরেনিয়াম তোমরা নাম শুনে থাকবা, তারপর প্লাটিনাম এদের তোমার নাম শুনে থাকবে, অরাম, গোল্ড আর কি এদের নাম শুনে থাকবে, এরা কিন্তু অনেক পাওয়ারফুল মৌল আর কি। তো এই মৌলগুলো কিন্তু মৌলটা আমার দেখতে অনেক বড়, মানে আকারে অনেক বড় হবে আর কি, তাহলে ওদেরকে স্থায়ী কণিকা থাকবে, অস্থায়ী কণিকা থাকবে, কম্পোজিট কণিকাও থাকবে। তো আশা করি তোমার আমার আগের এক্সাম্পলটা যদি মনে থাকে তাহলে মোটামুটি আন্দাজ করতে পারতেছো যে কোন মৌলগুলোর ভিতরে স্থায়ী কণিকা থাকবে, কোন মৌলগুলোর সাথে স্থায়ী এবং অস্থায়ী কণিকা থাকবে, আর কোন মৌলগুলোর সাথে স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট 3 ধরনের কণিকাই থাকবে। তবে বাধ্যতামূলক হচ্ছে প্রত্যেকটা মৌলের মধ্যে অবশ্যই প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনটা থাকতে হবে। এইটুকুন গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে বা তোমাদের প্রশ্ন করা উচিত যে ভাই এগুলো থাকবে কই? প্রশ্নটা একটা, আমি তো ওগুলো দেখতেই পাই না, মানে তুমি তো পরমাণু খালি চোখেই দেখি না, আবার এগুলা নাকি ভিতর থেকে আসবে, তো এগুলো থাকবে কিভাবে? এখন এটা থাকে কি করে দেখো, একটা পরমাণুর ঠিক সেন্টার যেটা একেবারে মিডিলে যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস, বা এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তোমরা একটা নাম শুনে থাকবে অনেকে আর কি, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারদিকেই সাধারণত এই 3 ধরনের কণিকা স্থান করে নেয়। এখন কোন কণিকাটা কে স্থান করে নেবে দেখো, প্রথমেই থাকবে এই নিউক্লিয়াসটা, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের ঠিক চারদিকে থাকবে নিউট্রন, চারদিকে থাকবে কারা? নিউট্রন। এনটা আমি বোঝাচ্ছি নিউট্রন, গোলাকার হয়ে থাকবে চাকতির মতো, নিউট্রন গেল, এই লেয়ারটা শেষ হয়ে গেল। পরবর্তী লেয়ারে থাকবে কে? প্রোটন। আচ্ছা, এর পরবর্তী লেয়ারে থাকতেছে প্রোটন, তাহলে পিতে আমি বোঝাচ্ছি হচ্ছে প্রোটন, ওকে। এইটা মনে করে প্রোটনের লেয়ার চলে গেল। এর পরবর্তী লেয়ারে থাকবে কে? ইলেকট্রন। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন হয়ে গেল যে ভাই আপনি এটা পাইলেন কই? ভিতরে হচ্ছে নিউট্রন দিলেন, বাইরে দিলেন প্রোটন, একেবারে বাইরে দিলেন ইলেকট্রন, কিন্তু এটা আসলো কিভাবে বা এরকমটা হইলো কেন? দেখো এটা একটা ঘটনা আছে, বোঝার চেষ্টা করো। নিউট্রনের ভর দেখো তো, নিউট্রনের ভর কই? 1.675 10⁻24 গ্রাম, ওকে 675। প্রোটনের ভর দেখো 1.672, জাস্ট পার্থক্য দেখছো, 1.675 1.672, সামান্য পরিমাণ নিউট্রনের ভরটা বেশি। এই দেখো এটা 24 10⁻24, 672 675, তাহলে প্রোটনের থেকে এর ভর একটু বেশি, ওকে। ইলেকট্রনের কাছে আসো, 9.1085, অনেকে মনে করতে পারে ইলেকট্রনের ভর কিন্তু বেশি না, 10⁻28, মানে অনেক মান দ্বারা ভাগ হয়ে যাবে, তার মানে 9.1085 10⁻28 কিন্তু, আর এটা 10⁻24, এটা -28, তার মানে কিন্তু এটা আরও ছোটো। তাহলে কি বোঝা গেল, আমরা যদি প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন তিনটাকে কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে সবচেয়ে ভারী কোনটা? সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন, ওকে। আর এরপরে কম ভারী কোনটা? হচ্ছে প্রোটন। আর সবচেয়ে হালকা কোনটা? ইলেকট্রন। এখন আমাকে তুমি বলো, মনে করো ধরো তোমাকে একটা আমি বল দিলাম, বল বুঝো তো, অনেকে গামলা বলো বা বল বলো আর কি, এরকম গোলাকার দেখতে মনে করো, এটা দিলাম, দেওয়ার পর মনে করো ধরো তোমাকে কিছু পরিমাণ পাথর দিলাম, কিছু বাদাম দিলাম আর কিছু মুড়ি দিলাম মনে করো, তাহলে এবার তোমাকে বললাম এটা নাড়াচাড়া করো তো কী ঘটনা ঘটবে বলো তো? একেবারে পাথর যেগুলো আছে ওগুলো অনেক ভারী নিচের দিকে চলে যাবে, এরপরে বাদাম যেগুলো আছে এগুলো কম ভারী মাঝখানে চলে যাবে, আর মুড়িগুলো একদম উপরে উঠে আসবে। তার মানে এই ঘটনাটা কেন ঘটে? এই ঘটনাটা ঘটার কারণ হচ্ছে আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে কিংবা অভিকর্ষ যে বল রয়েছে, অভিকর্ষ বলের কারণে যেটা বেশি ভারী ওটা তুলনামূলক নিচে চলে যাবে, সবসময় তাই ঘটে আর কি। তো এটা খুব সিম্পলি বোঝার কথা, অর্থাৎ যেটা ভারী ওটা কেন্দ্রে চলে যাবে, যার এই কারণেই মূলত একেবারে ভিতরের দিকে চলে গেছে নিউট্রন, এরপরে বাইরের দিকে প্রোটন, যেহেতু নিউট্রন সবচেয়ে ভারী তাই ভিতরে ঢুকে গেছে, প্রোটন এর থেকে একটু কম ভারী তাই মাঝে ঢুকে গেছে, আর ইলেকট্রন সবচেয়ে কম ভারী সেজন্য এটা বাইরের দিকে লেয়ার করে নিছে। ক্লিয়ার এটুকুন? এখন যদি এতটুকুন ক্লিয়ার হয়ে থাকে তাহলে গতদিন একটা তোমাদেরকে প্রশ্ন করার কথা আমি নিজে বলেছিলাম, একটা কথা বলেছিলাম আমরা যে অণুগুলা দেখতে গলাকার, মনে আছে? এই কারণেই অণুগুলা কি তৈরি করতো? আন্তঃআণবিক স্থানে তৈরি করতো। তোমাদের মনে থাকার কথা, আমি সেদিন বলেছিলাম এরকমটা যে আন্তঃআণবিক স্থান তৈরি হয় কেন? যেহেতু অণুগুলা দেখতে গোলাকার, আর অণুগুলা যদি গোলাকার হয় তাহলে অনেকগুলো ফুটবল ধরে একটা রুমের ভিতর তুমি ঢোকাও, তো একটা ফুটবল যতই চাপাচাপি করে ঢোকাও কখনোই ফাঁকা জায়গা থাকবেই, এটা তুমি ফাঁকা জায়গা নিঃশেষ করতে পারবা না। সমস্যা কি? ওর আকারে। তাহলে প্রশ্ন হচ্ছিল সেদিন তোমাদেরকে বলতে বলেছিলাম যে আসলে এই প্রশ্নটা তোমাদের করা উচিত ছিল যে আসলে অণুগুলা তাহলে গোলাকার কেন? এখন আজকে দেখো পরমাণুটা কিন্তু অলরেডি গোলাকার আমরা কিন্তু বুঝে গেছি, তাই না? খেয়াল করো, যেমন দেখো এর মাঝখানে আছে নিউক্লিয়াস, এর চারদিকে ব্যারিকেড করে এরকমভাবে রাউন্ড করে কিন্তু আছে নিউট্রনগুলা, এর চারদিকে প্রোটনগুলো আছে, আর এর চারদিকে আছে কি? ইলেকট্রনগুলা।
বোঝা গেছে? এবং সবাই কিন্তু এই যে নিউট্রনটা হচ্ছে এই নিউক্লিয়াসটার সাথে নিউট্রনটা একটা কানেকশনের মাধ্যমে যুক্ত আছে, একটা আকর্ষণ বলের সাপেক্ষে যুক্ত আছে, আবার প্রোটনটা আকর্ষণের মাধ্যমে যুক্ত আছে, এবং ইলেকট্রনটাও আকর্ষণের সাপেক্ষে যুক্ত আছে। অর্থাৎ নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন সবাই কিন্তু সেন্টারটাকে আকর্ষণ করে ধরে আছে। তাহলে মনে করো, ধরো আমি যদি সেন্টার হই, মনে করো আমার চারদিকে তোমরা কয়েকজন, তারও চারদিকে কয়েকজন, তারও চারদিকে কয়েকজন, সবাই আমাকে আকর্ষণ করে ধরে থাকো, আর আমি যদি হই সেন্টার, তাহলে এখন সবাই মিলে কি গোলাকার হয়ে যাব না? এক্স্যাক্টলি এই কারণে পরমাণুগুলো গোলাকার, আর পরমাণুগুলো গোলাকার হওয়ার কারণে অণুগুলো কিন্তু গোলাকার। এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে, যেমন ধরো তুমি যদি ক্লোরিন গ্যাসের কথা বলো, তাহলে কিন্তু Cl2, হাইড্রোজেন গ্যাসের কথা বললে কি হবে? H2। এখন এটার মানে আসলে আমরা কি বুঝি? বা যদি আমি তোমাদেরকে বলি যে ক্লোরিন Cl2 বলতে আমরা কি বুঝি, তাহলে Cl2 মানে এখানে ক্লোরিনের পরমাণু আছে দুইটা, এ একটা পরমাণু, এ একটা পরমাণু, তাই না? আমরা এটা কিন্তু বুঝতেছি। আচ্ছা, ক্লোরিনের একটা পরমাণু মানে কি? এই ঘটনা, এই যে ক্লোরিনের একটা নিউক্লিয়াস, নিউট্রন, তারপরে প্রোটন, ইলেকট্রন, এর সবার সমন্বয়ে একটা ক্লোরিন তৈরি হচ্ছে, এরকম আরেকটা ক্লোরিন তৈরি হবে। আচ্ছা, বুঝতে পারার কথা অলরেডি। তাহলে Cl2 কিংবা ক্লোরিন বলতে আমরা বুঝতেছি যে এরকম আরেকটা লেয়ার এখানে তৈরি হয়ে গেল। এখন ক্লোরিন যদি এটা অণু হয়, এটা কিন্তু ক্লোরিনের অণু, আর এটা কিন্তু হচ্ছে পরমাণু। অর্থাৎ ক্লোরিন যখন একা একা আছে তখন সেটা হচ্ছে পরমাণু, আর যখন Cl2 হয়ে গেল তখন সেটা হচ্ছে অণু। আমরা দেখব, পরবর্তীতে দেখব যে আসলে কি করে Cl2টা অণু হচ্ছে, এটা কেন এইভাবে অণু আর কি, আর একা একা যখন থাকতেছে তখন পরমাণু কেন। আপাতত শুধু এটুকুন বুঝে নাও আর কি। যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমরা তো দেখলাম যে পরমাণুগুলো গোলাকার, তাই না? তো পরমাণুগুলো হচ্ছে গোলাকার হলো, কিন্তু অণুগুলো আসলে গোলাকার হলো কীভাবে, এটা বোঝাচ্ছি আর কি। তো একটা পরমাণু সাধারণত, একটা অণু সাধারণত একটা পরমাণু কিংবা দুইটা পরমাণু দ্বারা গঠিত, চারটাও হতে পারে, আটটাও হতে পারে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি সোডিয়ামের ভিতরে একটাই অণু, আর একটা অণুর ভিতরে একটাই পরমাণু। ম্যাগনেসিয়াম একটাই অণু, একটাই পরমাণু। কিন্তু ক্লোরিনে চলে গেলে একটা অণুর ভিতরে দুইটা পরমাণু, হাইড্রোজেনে চলে গেলে একটা অণুর ভিতরে দুইটা পরমাণু, নাইট্রোজেনে চলে গেলে একটা অণুর ভিতরে দুইটা পরমাণু, অ্যালুমিনিয়ামে চলে আসলে একটা অণুর ভিতরে একটাই পরমাণু, ফসফরাসে যখন চলে যাবা তখন একটা অণুর ভিতরে চারটা পরমাণু। তাহলে এখন আমাকে বলো, বা তোমাদের প্রশ্ন হওয়া উচিত যে এখানে না হয় বুঝলাম যে পরমাণুগুলো কোনোভাবে গোলাকার, ওকে, কিন্তু অণুগুলা গোলাকার হলো কি করে? যখন দুইটা পরমাণু একত্রিত হবে, মনে করো এই একটা পরমাণু, এই একটা পরমাণু, তাহলে দুইটা পরমাণুতে একত্রিত হয়ে গেলে দেখতে চারের মতো দেখা, তাই না? এই যেরকম দেখা, তাহলে গোলাকার হয় কীভাবে? প্রশ্ন এটা একটা। তো এটা বোঝার সহজ উপায় হচ্ছে, এগুলো মনে করো লেয়ার আকারে থাকে, লেয়ার। ধরো একটা থাকবে, ওর উপর আরেকটা থাকবে, অনেকটা রুটি রাখার মতো। মনে করো ধরো আমি তোমাকে রুটি বেলতে দিলাম, রুটি তুমি একটা তৈরি করলা, তৈরি করার পরে একটা রুটি, একটা রুটি, তার মানে এই রুটিটা একটা পরমাণু, এই রুটিটা একটা পরমাণু। এখন দুইটাকে যদি এভাবে পাশাপাশি রাখো তাহলে তো দেখতে গোলাকার হবে না। তাহলে গোলাকার কীভাবে হবে? এই রুটিটাকে তুলে যদি এটার উপর দাও, এখন দুইটা মিলে কেমন হয়েছে বলো? গোলাকার হয়ে গেল না? মূলত একটা অণুর ভিতরে যে পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলো লেয়ার আকারে থাকে। তাহলে তুমি যখন P4 এর কথা বলতেছো, এই P4 এর যে অণুটা হবে, অর্থাৎ ফসফরাসের যে অণুটা হবে, এটা সাইজ কেমন হবে, সরি এটার আকৃতি কেমন হবে? এটাও গোলাকার হবে। কি করে বোঝা গেল? যে চারটা অণু তো কি, চারটা পরমাণু তো কি, চারটা পরমাণু কিন্তু একটার উপর আরেকটা লেয়ার হবে আর কি। এখন তুমি দুইটা রুটি রাখলেও যেরকম গোলাকার হবে, চারটা রুটি রাখো, 10টা রুটি রাখো, সবগুলোকে দেখতে গোলাকার হবে। ওকে, তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, দেখো যদি একটা রুটি হয় তার যে ভর থাকবে, দুইটা রুটি হলে কি ভরটা বাড়বে না? তিনটা রুটি হলে ভর আরও বাড়বে, চারটা রুটি হলে ভর আরও বাড়বে। তাহলে সহজ করে এখান থেকে বুঝে নাও আর কি, যে যখন আমরা অণু থেকে পরমাণুর দিকে যাব, পরমাণু থেকে অণুর দিকে যাব, তখন আমাদের ভরগুলো অবশ্যই বাড়বে, আরও কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ হবে। তাহলে এ পর্যন্ত থেকে তোমাদের যা বুঝাইলাম তা তোমরা বুঝছো কি না একটাবার কমেন্ট করো তোমরা সবাই, আমি একটু কমেন্টগুলো দেখতে চাই। আর শেষবারের মতো সামারি করে দিচ্ছি। সামারিটা হচ্ছে এরকম, আমরা আজকে এতক্ষণে যা সেটা শিখলাম, এটা হচ্ছে অণুর ভিতরে থাকে পরমাণু, পরমাণুটাকে আমরা ভাগ করলে 3 ধরনের কণিকা পাই, স্থায়ী, অস্থায়ী আর কম্পোজিট। এটা কার মাঝে কখন পাবো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে রেখেছি তোমাদেরকে বোঝার জন্য আর কি। আর এই 3টা যে কণিকা আছে, কণিকাটার ভরের সাপেক্ষে এরা কী করে অবস্থান করে, তার মাধ্যমে কি করে পরমাণুটা গোলাকার, আর ওইভাবে কীভাবে অণুটা গোলাকার হয়, আমরা এই পর্যন্ত অলরেডি শিখেছি আর কি। তো পরবর্তীতে আমরা চার্জ নিয়ে আলোচনা করবো। তো তোমরা এই পর্যন্ত বুঝছো কি না একটু কমেন্ট করো, আমি একটু দেখি। হ্যাঁ, ওকে, অনেকেই কমেন্ট করেছো।
আচ্ছা আমি মানে কমেন্টগুলো ফোন থেকে দেখতে পাচ্ছি না, ল্যাপটপ থেকে দেখে নেই। যে নুরুজ্জামান হুসাইন নূর বলেছেন, আমি দেখতে পাইলাম না। সুজন রয় বুঝেছি ভাই, এমডি রকম জি ভাই। ডালিম কুমার রয় বুঝছি ভাইয়া। সাদু ইসলাম জি ভাইয়া। জাহিদ খান আরেকটু বললে ভালো হইতো স্যার, আরেকটু বললে ভালো হইতো, 1 মিনিট আগে কমেন্ট করেছেন। আচ্ছা আমি আরেকবার বুঝা দিচ্ছি, সমস্যা নেই। জাহাঙ্গীর আলম বুঝেছেন, সাদু ইসলাম বুঝেছেন, তারপরে অপু দাস জি ভাই। মোহাম্মদ মাসুদ পানির মতো পরিষ্কার, বুঝছি ভাই, ধন্যবাদ ভাইয়া। পানির মতো পরিষ্কার, হ্যাঁ পানি কিন্তু সবসময় পরিষ্কার না, হ্যাঁ বুড়িগঙ্গার পানির মতো হলে কিন্তু আর পরিষ্কার হবে না। আচ্ছা আরবিতে নাম লেখা, জি ভাইয়া বুঝছি, ধন্যবাদ। ঠিক আছে তাহলে হচ্ছে, হ্যাঁ একজন প্রশ্ন করেছে নিলয় খান, আপনি বলেছেন কোনো অণুর মান 1 আবার কোনো অণুর মান 2 আবার 4, একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা আচ্ছা ওকে 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 আমি হচ্ছে বোঝা দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা অণুর মান আসলে আমি বলিনি, এটা একটু ক্লিয়ার করে একজন কমেন্ট করেছেন যে আসলে অণুর মান যার, আসলে অণুর মান না, মানে অণুগুলো তৈরি হয় কী করে আমি এই জিনিসটা বোঝাতে চেয়েছি। মনে করো ক্লোরিন, আমরা যখন ক্লোরিন পড়েছিলাম, হাইড্রোজেন পড়েছিলাম, নাইট্রোজেন পড়েছিলাম, তোমরা কিন্তু অলরেডি পড়েছো এগুলো, কেনাকে ম্যাকাইভার এলো জানো, তারপরে হচ্ছে এগুলো আমরা পরবর্তীতে পড়বো আর কি। তো এছাড়া তোমরা যেটা পড়েছো আর কি অলরেডি, তোমরা কিন্তু এই মৌলগুলোকে চেনো, এটা ক্লোরিন, এটা হাইড্রোজেন, এটা নাইট্রোজেন, এটা অ্যালুমিনিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা সোডিয়াম। তো এগুলো তো মৌল, হ্যাঁ। তো যখন ক্লোরিনের পরমাণু তৈরি করব, এটা কিন্তু মৌল, ক্লোরিনের পরমাণু যদি আমি তোমাদেরকে লিখতে বলি যে ক্লোরিন পরমাণু লিখো, তাহলে সিএল লিখলেই শেষ। কিন্তু আমি তোমাদেরকে যদি বলি যে ক্লোরিন অণু লিখো, তাহলে কিন্তু সিএল2 লেখা লাগবে। এখন হাইড্রোজেনের যদি অণু বলি তাহলে হাইড্রোজেন H2 লেখা লাগবে, নাইট্রোজেনের অণু বললে N2 লেখা লাগবে, ফসফরাসের যদি অণু বলি তোমাদেরকে লিখতে হবে P4। অর্থাৎ ফসফরাসের একটা অণু তৈরি হইতে পরমাণু লাগবে 4টা, ক্লোরিনের একটা অণু তৈরি হইতে পরমাণু লাগবে 2টা, হাইড্রোজেনেরও 2টা, নাইট্রোজেনের 2টা। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, যে মূলত যে প্রশ্নটা করতে চেয়েছিল সম্ভবত, প্রশ্নটা মানে এরকম হওয়া উচিত ছিল যে আসলে এরকমটা কেন ঘটে। হ্যাঁ ঘটার কারণ হচ্ছে আমাদের কিছু কিছু মৌল আছে দ্বিপরমাণুক, দ্বিপরমাণুক হচ্ছে 7টা মৌল আছে দ্বিপরমাণুক। দ্বিপরমাণুক মানে এই অণুগুলো যখন তৈরি হবে তখন অবশ্যই 2টা করে পরমাণু আসার পরে অণু তৈরি হতে হবে। এটা কাটা শুরু থেকে যদি যাই তাহলে আমরা প্রথমে পাবো হাইড্রোজেন, এরপরে হচ্ছে অক্সিজেন, এরপরে নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন। এই 7জন মূলত হচ্ছে দ্বিপরমাণুক। এরা কখনোই একা একা অণু গঠন করতে পারবে না, অর্থাৎ হাইড্রোজেন একা একা আসার পরে অণু হবে না, এটা একা থাকবে পরমাণু। কিন্তু যখন 2জন হবে তখন হবে ওরা দ্বিপরমাণু। এবং আমি যাদেরকে লিখেছি সবাই খেয়াল করো, এদের নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তখন দেখবো এটা বেশিরভাগই কিন্তু গ্যাস, এবং এদের অবস্থা হচ্ছে গ্যাসীয় অবস্থা আর কি। আচ্ছা এরপরে দেখো ফসফরাস যখন আসবে তখন এটা হচ্ছে 4 পরমাণুক। 4 পরমাণুক বলতে বোঝাচ্ছি আমি এরকমটা যে এর একটা অণুতে পরমাণু থাকবে হচ্ছে 4টা, মূলত এর মান 4 নয়। ক্লিয়ার? সম্ভবত তুমি বোঝার কথা আর কি। আচ্ছা এই পর্যন্ত বুঝে থাকলে তো হয়ে গেল, আমি সামনের দিকে যাই, তারপর তুমি একটু দেখো চেষ্টা করে, আর পরবর্তী আমি সামনের দিকে লেকচারে যাচ্ছি আর কি, তো মনোযোগ দাও। গতদিন তোমাদেরকে শিখাতে গিয়ে আমি যে সিকোয়েন্সটা দিয়েছিলাম তোমাদের মনে থাকার কথা, এরকম একটা কবিতা অর্থাৎ এরকম একটা মনে রাখার কৌশল বলেছিলাম যে হা হি লিনা বিয়ে বাড়ির কেনাকাটায় নাগরা ও ফতুয়া নিয়েছে। আমি আজকে জাস্ট এইটুকুন আলোচনা করবো এখন। তাহলে এইটা যে ছড়াটা লিখেছি এটা হচ্ছে আমাদের কাছে একটা কৌশল, শুধুমাত্র মনে রাখার কৌশল। ওকে গেল। এরপর আমরা এখন জানবো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কোনটা? এই যে সিরিয়াল যেটা আছে এটাই পারমাণবিক সংখ্যা। হাতে হচ্ছে আমাদের, আচ্ছা মৌলের নামটা আমরা যদি বলি তোমাদেরকে, নামটা তোমরা যেহেতু দেখেছো আমি ডাইরেক্ট প্রতীক লিখতেছি, মৌলের এটা প্রতীক। ওকে আমি ডাইরেক্ট প্রতীক লিখবো আজকে। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, হাতে হচ্ছে আমরা জানি হাইড্রোজেন, হিতে হচ্ছে পারমাণবিক সংখ্যা 2, তাহলে এটা হবে হিলিয়াম। লিতে হচ্ছে 3 নাম্বার, এটা থাকবে, আমি আগে নাম্বারগুলো লিখে নিই। 3 নাম্বারে লিনাতে হবে লিথিয়াম, এটা 4 নাম্বারে, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8, 9, 10। দেখ আমি সবগুলো যেহেতু লেখা লাগবে না, মোটামুটি আমি কিছু জিনিস বুঝাই দিচ্ছি আর কি। যেমন দেখো হচ্ছে 6 নাম্বারে আছে কে? কার্বন আছে, 7 নাম্বারে আছে নাইট্রোজেন, 8 নাম্বারে অক্সিজেন, 10 নাম্বারে আছে কে?
ফতুয়াতে হচ্ছে ফ্লোরিন, এরপরে নিয়েতে হচ্ছে নিয়ন, এনি। আচ্ছা, এখন আমরা যেটা জিনিস জানবো, মনে করো আমি তোমাদেরকে বলতেছি কি যে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। এখন আমার তোমার মনে প্রশ্ন হতে পারে না আসলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে আসলে এটা বুঝবোটা কি, মানে পারমাণবিক সংখ্যা 6 তো কি, মানে এটার আসলে আভিজাত্যতা কি বা এটার বৈশিষ্ট্য কি, মানে এটা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে আমরা যে প্রোটন নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, এই যে প্রোটন বলতেছি, এই কার্বনের একটা পরমাণুতে কার্বনের পরিমাণের হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে 6টি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা আমরা যেটাকে বলতেছি এটার অপর নাম হচ্ছে এখন থেকে প্রোটন সংখ্যা। উপরে কি দেখা যাচ্ছে? দেখা যাওয়ার কথা, তাই না? এটা হচ্ছে প্রোটন সংখ্যা, তার পারমাণবিক সংখ্যাও যা, প্রোটন সংখ্যাও তা। তার মানে ধরো আমি যদি তোমাদেরকে বলি জিঙ্ক, তাহলে কত নাম্বার এটা আছে? 30 নাম্বারে। তাহলে 30 নাম্বারে আছে জিঙ্ক, তাহলে জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, তাহলে জিঙ্কের মধ্যে প্রোটন কটা আছে? 30টা। ক্লিয়ার? এটা গেল। একইভাবে ধরো যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে অক্সিজেনের মধ্যে প্রোটন কটা আছে, তাহলে 8টা। তোমরা যদি কতগুলো পড়ে থাকো তাহলে তোমাকে যদি প্রশ্ন করি আর্সেনিকের মধ্যে প্রোটন কটা আছে, 33টা। সহজ কথা হচ্ছে যার পারমাণবিক সংখ্যা যত সেটা তার প্রোটন সংখ্যা। তার মানে এবার উল্টা দেওয়া কথাটা, মানে যে পারমাণবিক সংখ্যা যেগুলো বলতেছি এগুলো আসলে পারমাণবিক সংখ্যাগুলো নিয়ে আসা হয়েছে প্রোটনের কাছ থেকে, অর্থাৎ প্রোটন সংখ্যা যত ওইটা দিয়ে নামকরণ করা হয়েছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা শিখায় ওর ভিতর দিয়ে তোমাকে শিখায় দেওয়া হয়েছে যে প্রোটন কটা আছে। ব্যাপারটা কি ক্লিয়ার? গেল। এখন আমাদের এটা জানতে হচ্ছে কেন? কারণ আমরা এটা দিয়ে একটা কাজ শিখবো, অর্থাৎ এই যে দেখো অক্সিজেনের ভিতরে প্রোটন আছে কয়টা আমরা জানলাম? 8টা। এখন প্রত্যেকটা মৌলের একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে সব সময় যে কোনো রকম মৌলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা অবশ্যই সমান। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সবসময় কী হবে? সমান হবে। এটা মৌলের কথা বলতেছে, কিন্তু ও যদি আয়ন হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা। আমরা আয়ন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। যে কোনো রকম মৌল, ধরো আমি তোমাকে বললাম যে মৌল বলতে পরমাণুর কথা বলতেছি, ধরো আমি তোমাকে যদি বলি যে ফ্লোরিন পরমাণু বলতে তুমি কি বুঝো, তাহলে ফ্লোরিন পরমাণু বলতে আমরা বুঝি যে ফ্লোরিন হচ্ছে 9 নম্বরে আছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তার মানে তার মধ্যে প্রোটন আছে 9টা আর তার মধ্যে ইলেকট্রনও আছে 9টা। আর নিউট্রন কয়টা আছে আমরা পরে শিখবো, তাহলে আমরা আগে শিখতেছি প্রোটন আর ইলেকট্রন। ওকে, আচ্ছা, তোমাদের এই পর্যন্ত বোঝার কথা। তো এটা যেহেতু তোমাদের তোলা আছে, তোমাদের তো তুলতে হচ্ছে না, তা আমি এটা আবার মুছে দিচ্ছি আর কি। এখন এটা নিয়ে কিছু কথা আছে। এবার চার্জগুলো একটু শিখে নেব। হ্যাঁ, কার চার্জ কেমন? প্রোটনের বলছিলাম পজিটিভ চার্জ, এর চার্জ হচ্ছে +1.6 10⁻19 কুলম্ব। এই কুলম্ব হচ্ছে চার্জের একক। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে যা শুধু -1.6 10⁻19 কুলম্ব। ওকে, তাহলে কি বোঝা গেল বলো তো? বোঝা গেল এটাই যে প্রোটনের চার্জ যা, ইলেকট্রনের চার্জও কিন্তু তাই। আর নিউট্রনের কোনো রকম চার্জ নেই, এটাকে বলা হতে পারে চার্জবিহীন। এর কোনো চার্জ নাই। তাহলে ধরো আমি যদি তোমাকে বলি যে ধরো নিয়নের কথা বললাম, আচ্ছা নিয়নের কথা না বলে আমি তোমাকে সোডিয়ামের কথা বলি। কত নাম্বার আছে বলো তো? সোডিয়াম আছে 11 নম্বরে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তার মানে কি প্রোটন সংখ্যা কত? 11। আর একটু আগে আমরা কি শিখলাম? প্রোটন সমান ইলেকট্রন, তাহলে ইলেকট্রন কটা হবে? 11টা। তাহলে চলো আমরা একটি ইলেকট্রন সোডিয়ামটাকে ড্র করি, সোডিয়ামটা দেখতে কেমন হবে। তাহলে সোডিয়ামের হচ্ছে ভিতরে থাকবে, একেবারে ভিতরে হচ্ছে নিউক্লিয়াস গেল। এরপর একটা সারাউন্ডিংস তৈরি হবে, চারিদিকে একটা রাউন্ড হবে, এখানে থাকবে নিউট্রন। এখন নিউট্রন কয়টা থাকবে আমরা তো এখনো শিখিনি, এটা যখন শিখবো তখন আমরা নিউট্রনটা লিখবো। ওকে, যেহেতু আমরা জানি না কয়টা নিউট্রন আছে, এখনো শিখিনি। এখন আমরা কি শিখছি? এর ভিতরে প্রোটন আছে কয়টা? 11টা। তাহলে প্রোটন আছে মনে করো ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11, রাউন্ড করে 11টা আছে। রাউন্ড করে কেন আছে এটা তো তোমরা জানো, যেহেতু এটা একটা আকর্ষণ আছে, আকর্ষণের কারণে সবাই চাপাচাপি হয়ে আছে, আর এর জন্য একটা লেয়ার হয়ে আছে আর কি। গেল, এটা কি গেল? প্রোটন। বলো তো আমি প্রোটনটা লেখার সময় একবার প্লাস লিখছি কেন? কারণ প্রোটনের চার্জ হচ্ছে প্লাস। ক্লিয়ার? এটা গেল। এরপরে বাইরের দিকে কি থাকবে? একেবারে বাইরের দিকে থাকে কি? ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত? -1.6 10⁻19 কুলম্ব। তাহলে হচ্ছে এবার লিখি, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, নিউট্রন যে কয়টাই থাক, নিউটনের কোনো চার্জ আছে? নিউটনের কিন্তু কোনো রকম চার্জ নেই। তাহলে কি হবে দেখো, এই যে পজিটিভ চার্জযুক্ত প্রোটন যারা আছে আর নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন যারা আছে, এরা একজন আরেকজনকে আকর্ষণ করবে।
তাহলে এটা আকর্ষণ করে এটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ এরও চার্জ যা দেখো এর হচ্ছে চার্জ -1.6 10⁻⁹ আর প্লাসের চার্জ কত +1.6 10⁻⁹, তাহলে এরও চার্জ যা ওরও চার্জ তাই। আর এরা আবার একজন আরেকজনের বিপরীত হলে কী করবে, একজন আরেকজনকে আকর্ষণ করবে, করার পর এরও চার্জ যায় এরও চার্জ যদি তাই হয়, শুধু বিপরীত যদি হয়, তার মানে চার্জটা সম্পর্কে কি ভ্যানিশ হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে। তার মানে এর সাথে যুক্ত হয়ে ভ্যানিশ হবে, এর সাথে যুক্ত হয়ে ভ্যানিশ, এর সাথে যুক্ত হয়ে ভ্যানিশ, সবাই এইভাবে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা যে পরমাণুটা দেখলাম এটা যে একটা সোডিয়াম পরমাণু, তাহলে আমাকে বলো তোমরা যে পরমাণুর চার্জ কী তাহলে একটা পরমাণু বা যে কোনো রকম পরমাণু অবশ্যই চার্জহীন, এর মধ্যে কোনো রকম চার্জ নেই, পরমাণুটা কি হলো চার্জহীন হয়ে গেল। তার মানে হচ্ছে তোমার এরকম একটা প্রশ্ন আসে পরীক্ষায়, এটা ডুয়েট অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় আসে, দেখাও যে বা প্রমাণ করো যে প্রত্যেকটা পরমাণুই চার্জহীন বা এর মধ্যে কোনো রকম চার্জ নেই। আচ্ছা প্রশ্ন আমি তোমাদেরকে দেখে বলি, প্রশ্নটা কি আসে মনে করতেছে না এই মুহূর্তে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, প্রমাণ করো যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তো তুমি কী করে প্রমাণ করবা, যে কোনো পরমাণুর কথাই কিন্তু বলা হচ্ছে, তাহলে আমরা কীরকম লিখবো এখন, যেহেতু আমরা জানি একটা পরমাণুর ভিতরে, সেটা যে কোনো পরমাণু হতে পারে, পরমাণুর ভিতরে যে পরিমাণ পারমাণবিক সংখ্যা থাকে সেটা তার প্রোটন সংখ্যা, আর যে পরিমাণ প্রোটন থাকে ঠিক একই পরিমাণ তার কাছে ইলেকট্রন থাকবে। যেহেতু ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ দুজনের সংখ্যা সমান এবং এদের চার্জও সমান, তাই একজন আরেকজনকে আকর্ষণ করার পরে টোটাল চার্জ কিংবা হচ্ছে সামেশন অফ চার্জ হয়ে যাবে 0। অপরদিকে একটা পরমাণুর ভিতরে থাকে শুধু ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, যেহেতু ইলেকট্রন প্রোটন চার্জ হয়ে গিয়ে 0 হয়ে গেল আর নিউট্রনের তো কোনো চার্জই নাই, তার মানে পুরো মৌলটার ভিতরে পুরো পরমাণুটার ভিতরে আর কোনো রকম চার্জ অবশিষ্ট থাকে না, যার কারণে পরমাণুটাকে বলা হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ কিংবা চার্জ নিরপেক্ষ। ক্লিয়ার? আমার মানে বোঝার কথা। এখন তোমাদেরকে আরেকটা জটিল জিনিস বুঝাবো। আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা আমি একটা কমেন্টটা দেখতে চাই। হ্যাঁ, তার আগে দেখে নিই। হ্যাঁ, 9:30 পার হয়ে গেছে। একটু কমেন্ট করো যদি কেউ না বুঝে থাকো আর কি। কোথেকে দেখবো? সানজিদুল ইসলাম, এমডি হারুন মেনশন করেছেন তাই না ভাইয়া? ঠিক আছে, এমডি নিলয় খান, জি ভাইয়া ধন্যবাদ। তারপরে হচ্ছে সানজিদুল ইসলাম এই সিলেকশন বুঝিনি ভাইয়া। এমডি সজীব আকন্দ, ভালো লাগলো ভাইয়া আপনার ক্লাস। সাজিদুল ইসলাম রিফাত, গ্রেট, ধন্যবাদ ভাইয়া। জহুরুল ইসলাম, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। জি ভাই, তারপরে লিখেছেন লাভ রিয়াক্ট দিয়ে বসে আছেন গোলাপ ফুল সহ, ধন্যবাদ ভাই আপনার গোলাপ ফুলের জন্য। জি ভাই বুঝছি, জি ভাই আলহামদুলিল্লাহ ভাই বুঝছি। আবার একজন লিখছেন পানির মতো হয়ে গেল, ধন্যবাদ ভাই আপনার পানির মতো হওয়ার জন্য। ঠিক আছে, মনে হয় বুঝছেন সবাই আর কি, তো বাকিটুকুন দেখেন বোঝার কথা আর কি। আচ্ছা, এরপর আমি আরেকটু গুরুত্বপূর্ণ টপিকে ঢুকবো। এবার আমরা দেখবো আসলে প্লাস মাইনাস হয় কী করে, চার্জ হয় কী করে, এটা দেখবো আর কি। তো আমি এবার এটা মুছে দেবো, এটা কিন্তু কাহিনী শেষ। আচ্ছা, এটা কিন্তু আর লিখতে পারবো না, সেজন্য তোমাদেরকে একবার শেষবারের মতো বলে দিচ্ছি। এই যে দুইটা মান দিয়েছি দেখো, প্রোটনের মান 1.67 × 10⁻24 গ্রাম, ইলেকট্রনের মান মানে চার্জের মান ভর, এরও ভর, আর কার কেমন চার্জ, এইটা কিন্তু এই যে তোমাদের নোট খাতায় তুলবা, এটা একেবারে ডুয়েট যেদিন থেকে বের হবা, ডুয়েট থেকে যখন বের হবা তখন অবধি লাগবে, মানে এটা কিন্তু আজীবনই লাগবে আর কি, তো এটা তুলে রাখো আর কি। আচ্ছা, মুছে দিচ্ছি তাহলে এটা। এখন আমরা একটা জিনিস জানি, যদি আমি তোমাদের কত দূর এখনও যাইনি, তবুও হচ্ছে একটা জিনিস এখান থেকে শিখাই দিই আর কি। এটা হচ্ছে এরকম, আমরা এটা শিখছি বা তোমরা আগে থেকে জেনে থাকার কথা অনেকেই আর কি, না জেনে থাকলে কোনো সমস্যা নেই, যারা হচ্ছে কমার্স থেকে বা আর্টস থেকে এসেছো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা জিনিস আমরা এখন শিখবো, এই যে একটা সোডিয়াম আঁকাইলাম না, সোডিয়াম ড্র করেছি, এটা সোডিয়ামের ভিতর দেখেছিলাম যে প্রোটন হচ্ছে 11টা, ইলেকট্রন হচ্ছে 11টা। তো আমরা একটা জিনিস জানি, হ্যাঁ, যদি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায় তাহলে সোডিয়ামটার আয়ন হবে Na+, মানে এটা চার্জ হয় প্লাস। এখন প্রশ্ন না আমাদের এটা যে, বা তোমাদের প্রশ্ন হওয়া উচিত যে আসলে সোডিয়ামটা প্লাস হইলো কীভাবে, মানে ইলেকট্রন একটা বের হয়ে গেলে ওর মাথার উপরে প্লাস একটা লেখা লাগে কেন, এটা আমরা এখন বুঝবো। তাহলে দেখো আমরা একটুখানি শিখি আগে যে প্রোটন হচ্ছে সোডিয়ামের ভিতরে, যেহেতু সোডিয়াম যেহেতু 11 নম্বরে আছে, পারমাণবিক সংখ্যা 11, তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 11, আর ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে? 11টা। আমি একটু আগে তোমাদেরকে শিখিয়েছি যে কটা থাকে প্রোটন একই পরিমাণ থাকে ইলেকট্রন, তাহলে প্রোটন 11টা, ইলেকট্রন গেল 11টা। কিন্তু যদি আমাদের প্লাস হয় তাহলে একটা ইলেকট্রন কমে যাবে, একটা ইলেকট্রন ছেড়ে দিলে এখন কটা হবে? ইলেকট্রন হচ্ছে 10টা। তার মানে এখন ফাইনালি আমাদের সোডিয়ামের ভিতরে আছে 11টা প্রোটন আর ইলেকট্রন আছে কয়টা? 10টা। আমরা একটু ড্র করি, তাহলে এবার দেখতে সে কেমন হবে। মাঝখানে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, এই চারদিকে থাকবে নিউট্রন। নিউট্রন যে কয়টা থাকে থাক, যেহেতু ওর চার্জ নেই ওখানে আমরা টানাটানি নাই। প্রোটন কয়টা? 11টা, 1 2
3 4 5 6 7 8 9 10 11। ওকে, গেল। ইলেকট্রন কটা বলো তো? ইলেকট্রন কিন্তু এবার 10টা ড্র করি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 শেষ হয়ে গেছে। হ্যাঁ, দেখো একটু ফাঁকা ফাঁকা লিখলে সুন্দর দেখাতো আর কি। গুণ একটুখানি কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, 10টা হয়ে গেছে। এবার দেখো কি হবে, এরা তো এরকম গোলাকার লেয়ার করে ফেলবে। ভালো করে দেখিও কি কি করলাম বলো তো। সোডিয়ামটা যখন নর্মালি ছিল তখন সোডিয়াম ছিল প্রোটন 11টা, ইলেকট্রন 11টা, তখন এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি এটা। আচ্ছা, এবার কি করবো আমরা, যদি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন আমরা বের করে দিই, দেখো ইলেকট্রন কিন্তু একটা কমিয়ে দিছি, 11টা থেকে একটা কমিয়ে দিয়ে 10টা করছি, তাহলে প্রোটন এখন 11টা, ইলেকট্রন এখন 10টা। ওকে, তাহলে এই যে ইলেকট্রন বাইরের দিকে 10টা আর প্রোটন হচ্ছে মাঝখানের লেয়ারে 11টা। এটা তোমার অলরেডি কিন্তু বোঝার কথা, আমি এটা বুঝিয়েছি যে মাঝে কেন প্রোটনটা আর বাইরে কেন ইলেকট্রনটা। ওকে, এবার কি ঘটবে দেখো, বুঝো ভালো করে। এই প্লাসটা মনে করে একে ধরবে, এই প্লাসটা এই মাইনাসটাকে ধরবে, এটা একে ধরবে, যেহেতু এদের মানে ইয়া সমান, কি বলে 4 সমান, এটাকে ধরবে, এটাকে ধরবে, এটাকে ধরবে, এটাকে ধরবে, এটাকে ধরবে, এইটাকে ধরবে। বলো তো কি হইল, 10টা প্রোটন 10টা ইলেকট্রন কিন্তু ধরে ফেলছে, কারণ ওদের চার্জগুলো সমান এবং চার্জগুলো কিন্তু বিপরীতমুখী চার্জ। তার মানে একজন আরেকজনকে আকর্ষণ করবে, এটা আমরা জানি। আকর্ষণ করা শেষ। এখন 10 জন তো 10 জনকে আকর্ষণ করছে, কিন্তু একটা এখনো বাকি আছে না, দেখো তো এখানে অলরেডি কিন্তু এটা বাকি। তাহলে এ এখন গিয়ে বলবে কি যে আমাকে একটা ইলেকট্রন দাও কেউ, আমি কিন্তু কাউকে পাইনি এখনো, বলবে না সবাইকে গিয়ে। এ মনে করো এর কাছে গিয়ে যাবে যে আমাকে ধরো, এ বলবে যে আমাকে আকর্ষণ করো, এ বলে আমাকে আকর্ষণ করো, কিন্তু সে আসলে কাউকে আকর্ষণ করবে না, কারণ সবাই তো অলরেডি এঙ্গেজ হয়ে গেছে, তাই না? মনে করো সবার বিয়ে হয়ে গেছে, শুধু এলাকার বিয়ে হয়নি আর কি। ও এখন গিয়ে বলছে আমাকে কেউ বিয়ে করে, ওকে তার কেউ বিয়ে করবে না। তো কি করবে, এই প্লাসটা ধরে নাও একেবারে মাথার উপরে এসে সিগন্যাল দিবে, মনে করো একটা পতাকা ধরে থাকবে আর কি। ধরো সে একটা এরকম সিগন্যাল দিচ্ছে, ধরো আমি তোমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি এখানে দাঁড়ায় আছি, আমাকে কেউ নিয়ে যাও, আমি একা, আমি সিঙ্গেল। তো এরকম মূলত ও সেখানে মাথার উপরে এসে দাঁড়ানো শুরু করছে যে এখানে আমি একা একা আছি, আমাকে কেউ এসে নিয়ে যাও। তাহলে কি দাঁড়ালো বলো তো, এই যে সোডিয়ামটা এতদিন ছিল, এই সোডিয়ামটার মাথার উপরে একটা সিগন্যাল আসলো, সিগন্যালটা হচ্ছে প্লাস সিগন্যাল। এবারে কি তোমরা ক্লিয়ার যে একটা সোডিয়াম থেকে কেন একটা ইলেকট্রন বের হয়ে গেলে মাথার উপরে প্লাস সাইন দিই আমরা? আমার মানে বোঝার কথা আর কি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, মানে এটা হচ্ছে শুধু এটা বুঝছি এরকম না, আমাদের এভাবে মাইনাসগুলো বুঝতে পারো, অনেক হিস্টোরি আছে ভিতর থেকে যোজনই আসবে। সো আমার মনে হয় বুঝছো কিনা আমি আরেকটুখানি তোমাদের দেখি। হ্যাঁ, তোমরা এইটুকুন বুঝছো কিনা, এইটুকুন কিন্তু বোঝা খুবই দরকার আর কি আমার। আচ্ছা, এখন দেখো বুঝছো কিনা, না বুঝলে একটু কমেন্ট করো আর কি তাড়াতাড়ি। 3 মিনিট আগে সবার কমেন্ট, মাত্র কমেন্ট, জাস্ট নাও কমেন্ট করো, জাস্ট নাও, আমি একটু দেখতে চাই এটুকুন বুঝছো কিনা। 1 মিনিট হচ্ছে, হ্যাঁ 1 মিনিটে কমন যারা 1 মিনিটের মধ্যে যারা করেছেন, ভালো লাগলো ভাই ক্লাসটা আপনার, হ্যাঁ বুঝছি, ধন্যবাদ। রাকিব আল হাসান, অসাধারণ স্যার, ধন্যবাদ, এক্সাম্পলটা জোর ছিল। আচ্ছা জি ভাই, ছাড় বুঝছি, হ্যাঁ ঠিক আছে বুঝেছি, ইয়েস ক্লিয়ার, ইয়েস ভাই বুঝছি। নুরুজ্জামান আহমেদ, ইয়েস এগেইন। শাকিল আহমেদ, বুঝছি ভাই। তাজুল আহমেদ বুঝছি। নুরুজ্জামান নূর, বুঝছি ভাই এ পর্যন্ত। ওকে ঠিক আছে, এ পর্যন্ত বুঝছেন, মানে আমি এখন একজন লিখেছেন দেখেন, রকুনুজ্জামান খান আশিক বলছেন আবার জিগায়, বাবা ধন্যবাদ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন এ পর্যন্ত বুঝলাম। আচ্ছা, আমি এখন যদি অন্যদিকে যাই, মনে করো এটা তো সোডিয়ামেরটা বুঝলাম, হ্যাঁ এখন ধরো আরেকজনেরটা বুঝে আসি আমরা, তাহলে আমাদের জন্য আরও ক্লিয়ার হবে আর কি। আমরা এখন যদি ক্লোরিনের কথা বলি একটুখানি, খুব পছন্দের আমার একটা মৌল, হ্যাঁ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? তোমাদের এটা জানার কথা, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, আর পারমাণবিক অর্থাৎ 17 নাম্বার এসে আছে, যত নাম্বার আছে সেটা তার প্রোটন সংখ্যা, তার মানে প্রোটন সংখ্যা আছে 17টা। ইলেকট্রন কটা আছে?